আজকের এই মাস্টার ক্লাসে সবাইকে স্বাগত। লিটারেচার বা সাহিত্যের থিওরি নিয়ে পড়তে গেলে একটা টার্ম বারবার সামনে আসে, আর সেটা হলো নিউ ক্রিটিসিজম। অনেকের কাছেই এটা বেশ খটমটে লাগে, তাই না? ওয়েল, আজকের এই বিশ্লেষণে আমরা খুব সহজে একদম পয়েন্ট টু পয়েন্ট এই পুরো কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলব। স্পেশালি যারা এক্সামের প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এটা দারুণ কাজে আসবে। তো চলুন শুরু করা যাক। আজকের স্টাডি সিলেবাসটা একটু দেখে নিই। আমরা কভার করব ফর্মালিস্ট মুভমেন্ট, এরপর টেক্সচুয়াল অটোনমি এবং ক্লোজ রিডিং, তারপর আইরনি ও টেনশন, এরপর ইন্টেনশনাল ফ্যালাসি, অ্যাফেক্টিভ ফ্যালাসি এবং সব শেষে থাকছে এক্সাম সাকসেসের জন্য কিছু কি টেকঅ্যাওয়েজ। এই স্ট্রাকচারটা ফলো করলে পুরো থিওরিটা মাথায় একদম গেঁথে যাবে। সেকশন 1, দ্য ফর্মালিস্ট মুভমেন্ট। শুরুতেই আমাদের বুঝতে হবে বিংশ শতকের ওই বিরাট প্যারাডাইম শিফট বা যুগান্তকারী পরিবর্তনটা সম্পর্কে। ওল্ড ক্রিটিসিজম আর নিউ ক্রিটিসিজমের পার্থক্যটা আসলে আকাশ-পাতাল। আগের দিনে মানে ওল্ড ক্রিটিসিজমে যে কোনো টেক্সটকে দেখা হতো সাবজেক্টিভভাবে, অর্থাৎ লেখকের হিস্ট্রি কি, তার বায়োগ্রাফি কেমন, সমসাময়িক সমাজ কেমন ছিল, এসব নিয়ে প্রচুর মাথা ঘামানো হতো। কিন্তু নিউ ক্রিটিসিজম এসে বলল না, এরা পুরোপুরি অবজেক্টিভ আর টেক্সট সেন্ট্রিক। সোজা কথায় বইয়ের মলাটের বাইরের কোনো কিছুর এখানে এন্ট্রি নেই। ব্যাপারটা একটু অন্যভাবে চিন্তা করি। ধরুন পুরনো দিনের অ্যারেঞ্জড ম্যারেজের কথা। সেখানে কি হতো? পাত্রপাত্রীর পরিবারের ইতিহাস, বংশ, 14 গোষ্ঠীর খোঁজ নেওয়া হতো, তাই না? ওল্ড ক্রিটিসিজমও ঠিক এমনই, যেখানে লেখকের ব্যাকগ্রাউন্ডটাই ছিল মেন ফোকাস। কিন্তু মডার্ন ম্যারেজে আমরা কি দেখি? মানুষ এখন ফোকাস করে পাত্র বা পাত্রের নিজস্ব গুণাবলীর উপর, বর্তমান অবস্থার উপর। ঠিক এভাবেই নিউ ক্রিটিসিজম বাইরের সব কিছু বাদ দিয়ে শুধুমাত্র টেক্সটের ভেতরের উপাদানের উপর গুরুত্ব দেয়। ইটস দ্যাট সিম্পল। সেকশন 2, টেক্সচুয়াল অটোনমি অ্যান্ড ক্লোজ রিডিং। এক্সামের জন্য একটা টার্ম খুব ভালো করে মনে রাখতে হবে, আর সেটা হলো অটোট্যালিক। অটোট্যালিক মানে কি? এর মানে হলো এমন একটা টেক্সট যা নিজেই নিজের জন্য যথেষ্ট, একদম সেলফ সাফিশিয়েন্ট। একটা কবিতা বা উপন্যাস বোঝার জন্য আপনার বাইরের কোনো কনটেক্সট বা রেফারেন্সের দরকার নেই। যা কিছু প্রয়োজন সবই শব্দের সীমানার ভেতরেই আছে। ইটস লাইক আ কমপ্লিট প্যাকেজ। একটু বর্তমান সময়ের পার্সপেক্টিভ থেকে ভাবি। অবজেক্টিভ রিডিংয়ের জন্য একজন পাঠককে কিন্তু লেখকের ব্যক্তিগত জীবন থেকে প্রপার সোশ্যাল ডিস্টেন্সিং মেইনটেইন করতে হবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, লেখকের জীবনের দুঃখ কষ্ট টেক্সটের সাথে মেশানো যাবে না। আর এই যে লেখকের জীবন থেকে টেক্সটকে পুরোপুরি আলাদা করে ফেলার কনসেপ্ট, এটাই হলো টেক্সচুয়াল অটোনমি বা স্বায়ত্তশাসন। সেকশন 3, আইরনি, প্যারাডক্স অ্যান্ড টেনশন। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, যদি লেখকের জীবনী বা হিস্ট্রি নাই পড়ি, তাহলে টেক্সটটা অ্যানালাইজ করব কিভাবে, রাইট? এখানেই চলে আসে ক্লোজ রিডিংয়ের টুলসগুলো। মেটাফোর, সিমিলি, প্যারাডক্স আর আইরনির মতো লিটারেরি ডিভাইসগুলো ব্যবহার করে আমরা একটা কবিতার গভীরে যাই। এই টুলসগুলোই মূলত আমাদের বুঝতে সাহায্য করে যে একটা কবিতার অর্গ্যানিক ইউনিটি বা ভেতরের ঐক্যটা কিভাবে কাজ করছে। যেমন ধরুন ক্লিন্থ ব্রুকসের এই বিখ্যাত কথাটা, আ পোয়েম ইজ আ ওয়েল ক্রাফটেড আর্ন। উনি 1947 সালে তার দ্য ওয়েল রট আর্ন বইয়ে কবিতাকে একটা নিখুঁতভাবে তৈরি করা পাত্রের সাথে তুলনা করেছেন। ব্রুকস আরেকটা দারুণ কথা বলেছিলেন, যাকে বলা হয় হেরেইসি অফ প্যারাফ্রেজ। উনার মতে একটা কবিতার সামারি বা সারাংশ তৈরি করাটা আসলে একটা অপরাধ বা হেরেইসি। কারণ সামারি করতে গেলেই কবিতার শৈল্পিক মূল্য আর ভেতরের প্যারাডক্সগুলো পুরোপুরি ধ্বংস হয়ে যায়। ইউ জাস্ট কান্ট রিডিউস ইট টু আ সামারি। এরপর আসে অ্যালেন টেটের টেনশন ইন পোয়েট্রি থিওরি। টেনশন জিনিসটা মূলত দুটো বিষয়ের মধ্যে কাজ করে। একদিকে আছে এক্সটেনশন, মানে শব্দের আক্ষরিক অর্থ বা ডিকশনারি মিনিং, আর অন্যদিকে আছে ইন্টেনশন, মানে অন্তর্নিহিত বা ইমপ্লাইড মিনিং। এই আক্ষরিক আর অন্তর্নিহিত অর্থের মধ্যে যে চমৎকার একটা ঘর্ষণ বা কনফ্লিক্ট তৈরি হয়, টেটের মতে সেটাই একটা কবিতাকে তার সত্যিকারের গভীরতা আর রিচনেস এনে দেয়। সেকশন 4, দি ইন্টেনশনাল ফ্যালাসি। এবার ক্রিটিকদের চোখে ধরা পড়ার সাহিত্যের বড় কিছু ভুল নিয়ে কথা বলা যাক। শুরুতেই একটা প্রশ্ন করি, আচ্ছা, কোনো সাহিত্য লেখার সময় লেখকের মনে আসলে কি উদ্দেশ্য ছিল, বা উনি কি মিন করতে চেয়েছিলেন, সেটা জানা কি আদৌ জরুরি? উইমস্যাট আর বিয়ার্ডসলি ঠিক এই ভুলটারই নাম দিয়েছেন ইন্টেনশনাল ফ্যালাসি। এর মানে হলো কোনো সাহিত্যকর্মকে লেখকের উদ্দেশ্য বা ইন্টেনশন দিয়ে জাজ করাটা একটা বিরাট ভ্রান্তি। কারণ প্রথমত, লেখকের মনের ভেতরে কি চলছিল সেটা আমরা কখনোই শতভাগ জানতে পারব না। আর দ্বিতীয়ত, টেক্সট নিজে কি ডেলিভার করছে সেটার কাছে লেখকের আসল উদ্দেশ্য একেবারেই অপ্রাসঙ্গিক। টেক্সটকে তার নিজের শক্তিতেই দাঁড়াতে হবে। সেকশন 5, দ্য অ্যাফেক্টিভ ফ্যালাসি। লেখকের উদ্দেশ্য যদি বাদই দিই, তাহলে আমাদের পাঠকদের অনুভূতির কি হবে? ইন্টেনশনাল ফ্যালাসিরই একটা টুইন বা যমজ কনসেপ্ট আছে। ভাবুন তো, একটা কবিতা পড়ে আপনার চোখে জল এলো কিনা তার উপর ভিত্তি করে কি কবিতার মান বিচার করা উচিত?
অ্যাবসলিউটলি নট। আর এটাকেই উইমসাট আর বিয়ার্ডসলি বলেছেন এফেক্টিভ ফ্যালাসি। একটা টেক্সট পড়ে পাঠকের ইমোশনাল রিয়াকশন কী হলো তার উপর ভিত্তি করে টেক্সটকে মূল্যায়ন করাটা মারাত্মক একটা ভুল। কেন জানেন? কারণ আবেগ খুবই সাবজেক্টিভ। একজনের রিয়াকশন এক রকম হবে। ব্যক্তিগত অনুভূতির উপর নির্ভর করলে আমাদের অ্যানালাইসিস কখনোই অবজেক্টিভ হতে পারবে না, বরং সেটা বায়াসড বা পক্ষপাতদুষ্ট হয়ে যাবে। সো এই ফ্যালাসিগুলো কিন্তু আমাদের সামনে একটা বড় চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, নিজের ব্যক্তিগত আবেগ বা ইমোশনের ঊর্ধ্বে ওঠার চ্যালেঞ্জ। যখন আমরা লেখকের ইন্টেনশন আর পাঠকের ইমোশন এই দুটো জিনিসকেই ফিল্টার আউট করে দিতে পারবো, ঠিক তখনই আমরা সাহিত্যকে তার সায়েন্টিফিক এবং অটোনমাস বা স্বাধীন রূপে দেখতে পাবো। আর এটাই হলো সত্যিকারের অবজেক্টিভ ক্ল্যারিটি অর্জন করা। সেকশন 6, এক্সাম সাকসেস টেকঅ্যাওয়েজ। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এক্সামের আগে এই টেবিলটা আপনাদের জন্য একটা মাস্টার গাইড হিসেবে কাজ করবে। খুব কুইকলি একবার মিলিয়ে নিয়ে চলুন। উইমস্যাট আর বিয়ার্ডসলি এদের সাথে যুক্ত ইন্টেনশনাল এবং এফেক্টিভ ফ্যালাসি। ক্লিন্ট ব্রুকসের কথা বললে মাথায় আসবে দ্য ওয়েল রট আর্ন আর হেলেসি অফ প্যারাফ্রিজ। অ্যালেন টেট দিয়েছেন টেনশন ইন পোয়েট্রি, আর আইএ রিচার্ডস পরিচিত তার প্র্যাকটিক্যাল ক্রিটিসিজমের জন্য। এই পেয়ারিংগুলো মনে রাখতে পারলে এক্সামে দারুণ কনফিডেন্স পাবেন ফর শিওর। আজকের এই এক্সপ্লেনের শেষ করব একটা চিন্তায় উস্কে যাওয়া প্রশ্ন দিয়ে। যদি একটা টেক্সটকে তার লেখকের মন আর পাঠকের ইমোশন থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলা হয়, তাহলে শুধু ওই শব্দগুলো আর ভাষার ভেতরে কি এমন সিক্রেট লুকিয়ে থাকে? থিঙ্ক অ্যাবাউট ইট। আশা করছি নিউ ক্রিটিসিজমের এই টুলসগুলো নিয়ে আপনাদের পরবর্তী টেক্সট অ্যানালিসিস করার জন্য এখন একটা দারুণ কিউরিওসিটি তৈরি হয়েছে। লিটারেচারের এই জার্নি এভাবেই চলুক। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।